কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে মাঠে বিএনপি জামায়াত, রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ, দোসর ট্যাগ দিয়ে সাংবাদিকের উপর হামলা। মানবতাবিরোধী অপরাধ প্রমাণ হলে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে বললেন উপদেষ্টা। সরকারকে বিব্রত করার পরিকল্পনা নস্যাৎ দাবি পুলিশের। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান। জুলাই গণ অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকা সহ নানা অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষক সাময়িক বরখাস্ত, একজনকে অব্যাহতি। এবং উজানের ঢলে পানি বাড়ছে উত্তরের নদীতে, গাইবান্ধায় ভাঙন, বড় বন্যার আশঙ্কা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। স্বাগত সন্ধ্যার বুলেটিনে, আমি রাকিব আহমেদ তমা। আমি তানিয়া হারুন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানীর বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও জামায়াত। ধানমন্ডি 32 নম্বরে আওয়ামী দোসর ট্যাগ দিয়ে সাংবাদিকের উপর হামলার অভিযোগ উঠেছে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলার বিচার না হলে জামায়াতের কর্মসূচি বর্জনের ঘোষণা দিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কর্মসূচিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে ধানমন্ডি ৩২ নম্বরে ছিল কড়া নিরাপত্তা। দেখা যায়নি দলটির নেতাকর্মীদের। সেখানে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলাম। এই সময় আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে সাংবাদিকদের উপর হামলা চালায় দলটির নেতাকর্মীরা। এতে একজন সাংবাদিক গুরুতর আহত হন। এর আগে ধানমন্ডি ৩২ পরিদর্শনে যান পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম। বলেন, সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের সদস্য, বিজিবি, ইভেন আপনারা কালকে দেখছেন ঢাকা এবং আশেপাশে কয়েকটা জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিয়োজিত আছে। আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কোথাও সংবাদ পাওয়া যায়নি। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। এই সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চলছে। গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, এটাকে আবার বন্ধ করার চক্রান্ত তারা করছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়। শওকত খান, ওয়ান নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে ঢাকার বাইরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। রাজপথে অবস্থান নিয়ে সন্ত্রাস, নৈরাজ্য, অস্থিতিশীলতা প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে দুপুরে খুলনা নিউ মার্কেট সংলগ্ন বাইতুল নূর জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে যুবদল। দেশি বিদেশি চক্রান্ত রুখে দেয়া এবং রাজপথে যে কোনো অপতৎপরতা প্রতিহত করার হুঁশিয়ারি দেন তারা। বরিশালে মিছিল ও মোটরসাইকেলে মহড়া দিয়েছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সতর্ক অবস্থানে দেখা যায় বরিশাল মেট্রোপলিটন ও জেলা পুলিশকে। নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় প্রতিবাদ মিছিল করেছে জেলা যুবদল। দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। যশোরে প্রতিবাদ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। দুপুরে শহরের লালদিঘির পাড়ার জেলা বিএনপির কার্যালয় থেকে এই মিছিল বের হয়। মিছিলটি দরাটানা গরিব শাহ মাজার হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে আগামী 30শে জুন পর্যন্ত শহরের মোড়ে মোড়ে নেতাকর্মীদের মাঠে অবস্থানের আহ্বান জানানো হয়। দেশের বিভিন্ন জায়গায় চোরাগুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল। দুপুরে ছাত্রদলের মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে শেষে মহাজনপট্টির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এছাড়া লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, সাভার, মেহেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রিয়া কুন্ডু, ওয়ান ন্যাশনাল ডেস্ক। মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের সম্পৃক্ততা আদালতে প্রমাণিত হলে দলটি নিষিদ্ধ হতে পারে। সকালে সচিবালয়ে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম আইনগতভাবে বন্ধ, তাই সংগঠনটির নেতাকর্মীরা কোনো ধরনের তৎপরতা চালালে বা রাস্তায় নামলে ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী। এক প্রশ্নের জবাবে ডাক্তার জাহিদ বলেন, দলীয় প্রতীকবিহীন স্থানীয় সরকার নির্বাচনে আইনি বাধা না থাকলে সবাই অংশ নিতে পারবে। প্রধানমন্ত্রীর বিদেশ ভ্রমণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তারেক রহমানের মালয়েশিয়ায় সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। চায়না সফরও সফল হবে বলে তিনি আশা করছেন। নাম যদি এভাবে বলি, আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ হবে কি হবে না, এই জিনিসটা একটু ক্লিয়ার করে রাখা দরকার। সেটা নির্ধারিত হবে আদালতে, আইসিটিতে। তারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না সেই বিচারের পর নির্ধারিত হবে। যেটা হয়েছে ওই পর্যন্ত, যেহেতু তারা বিচারাধীন থাকবে, সেই পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে সন্ত্রাস দমন আইন 2009 এর অধীনে। তো তারা কর্মসূচি নিষিদ্ধ। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায়, সে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে। তো সরকার সেখানে ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। এবং রাজনৈতিক দলগুলোর আসলে ওখানে করার কিছু নেই। এটা তারা সিম্বলিকলি হয়তো মাঠে আছেন, যেহেতু তারা বলছেন তারা অনেক কিছু করে ফেলবেন। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম কোনোভাবেই কাম্য নয়, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে মুন্সিগঞ্জের সিরাজদিখানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি বলেন, নিষিদ্ধ দলের তৎপরতা মানে পুরো জাতির জন্য ব্যর্থতা। সড়কমন্ত্রী আরও বলেন, যে রাজনৈতিক দল একসময় জনগণের আকাঙ্ক্ষার কথা বলতো, তারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে আজ পরিত্যক্ত ও বর্জিত। জাতি চেয়েছে বলেই দলটির কার্যক্রম নিষিদ্ধ। গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে এবং দেশ থেকে তারা চলে যেতে বাধ্য হয়েছে। নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়বে, এটাই তো কাম্য না। একটা নিষিদ্ধ সংগঠনের তৎপরতা যদি চোখে পড়ে, এটা জাতির ব্যর্থতা। একসময় একটা রাজনৈতিক দল ছিল এবং জন আকাঙ্ক্ষা এবং জনগণের প্রতিপক্ষ হয়ে ফাংশন করতে গিয়ে আজকে পরিত্যক্ত, জনগণ কর্তৃক বর্জিত, সর্বশেষ নিষিদ্ধ। 3 একরের উপরে যেখানে আছে অধিক, সেগুলি চিহ্নিত করে সেখানে সোলার স্থাপন করে কখনো স্থানীয় বিদ্যুৎ ব্যবহার করা হবে, কোনো কোনো জায়গায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ নেওয়া হবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল সমাবেশের মাধ্যমে সরকারকে বিব্রত করতে চেয়েছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, কিন্তু তাদের সেই পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেউদ্দিন আহমদ। এদিকে দিনভর নগরীর প্রবেশপথ সহ 200টিরও বেশি স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। নগরীর সবকটি প্রবেশপথ সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট। যে কাউকে সন্দেহ হলেই চলছে তল্লাশি কিংবা জিজ্ঞাসাবাদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে এমন নিরাপত্তা বলয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের। আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয় কিংবা 32 নম্বরে দেখা গেছে বাড়তি নিরাপত্তা। দলটির নেতাকর্মীদের ঝটিকা মিছিল, সভা সমাবেশ সহ যে কোনো বিশৃঙ্খলা রুখতে ডিএমপির 18,000 স্ট্রাইকিং ফোর্স বিজিবি ছাড়াও ঢাকা সহ 6 জেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এদিকে রাজধানীতে আশুরা উদযাপন ও তাজিয়া মিছিলের নিরাপত্তা নিয়েও কথা বলেন ডিএমপি কমিশনার হোসাইনী দালানে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশের পরিকল্পনা করে সরকারকে বিব্রত করতে চাইলেও তা রুখে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা আজকে মিছিল এবং সমাবেশ বা জমায়েত হওয়ার মাধ্যমে তারা আসলে বাংলাদেশ সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলতে চায়। তাদের এই পরিকল্পনা এখন পর্যন্ত নস্যাৎ করে দিয়েছি। ঢাকার প্রবেশ মুখ থেকে শুরু করে আমাদের যে ট্রেন স্টেশন, আমাদের বাস স্টেশন, সব জায়গায় আমাদের নজরদারি বাড়িয়েছি এবং তারা যাতে বিক্ষিপ্তভাবে এখানে এসে জমায়েত হয়ে কোথাও কোনো ধরনের মিছিল বা সমাবেশ করতে না পারে। এ সময় হুসাইনী দালানে ইমামবাড়া পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। পরে তাজিয়া মিছিলে ধারালো ও দেশীয় অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধের কথা উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীর 4 স্তরের নিরাপত্তা বলয়ের কথা জানান মোসলেউদ্দিন আহমদ। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জাভিংকি। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 5টায় চায়নার দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাক্ষাৎ হয়।
সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান আলোইস। এ সময় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো অন্যান্য বদ্বীপ রাষ্ট্র এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা দেশগুলোর সহায়তায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারেক রহমান। বাংলাদেশের মূল লক্ষ্য বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং জলবায়ু সহনশীলতা নিশ্চিত করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফর নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা উপদেষ্টা বলেন, বহুপাক্ষিক বিষয়ে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বহুপাক্ষিক বিষয়ে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আলোচনা করে চলেছেন। মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাজা সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দদের সাথে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। সেই ধারাবাহিকতায় চীনে এসে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে বর্তমানে বহুপাক্ষিক বিষয় নিয়ে উপস্থিত বৈশ্বিক নেতৃবৃন্দের সাথে আলোচনা শুরু করেছেন। প্রধানমন্ত্রীর সফর নিয়ে আরো খবর জানাতে চায়না থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাবিব রহমান। হাবিব, কর্মসূচির বিস্তারিত জানাবেন এবং আজ তিনি কেমন ব্যস্ত সময় কাটাচ্ছেন সে বিষয়ে জানাবেন। প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিন বাংলাদেশের লক্ষ্য নিয়ে, চায়না সফরে বাংলাদেশের লক্ষ্য নিয়ে বেশ কিছু কথা বলেছেন, সেগুলো নিয়ে একটু জানতে চাই। আজকে সকাল থেকেই ব্যস্ত সময় পার ফোরামে একটি অনুষ্ঠান ছিল, সেখানে যুক্ত হয়েছিলেন এবং সেখানে বিশ্ব নেতারা অনেকেই যুক্ত হয়েছিলেন। তাদেরকে বলেছেন যে বাংলাদেশের বর্তমান অবস্থা কি, এবং সবচেয়ে বড় বিষয় হলো যে মূলত বিনিয়োগ কিভাবে বাংলাদেশে বাড়ানো যায়, আন্তর্জাতিক বিনিয়োগ, সেই বিষয়টি আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সবার কাছে তুলে ধরছেন। সবচেয়ে আরেকটি বিষয় হলো যে সকাল থেকে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি রাত 9টা বাজে, কিছুক্ষণ আগে হয়তো তাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যে কর্মসূচিগুলো ছিল সেগুলো শেষ হয়েছে। আপনি জানেন যে এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা এবং মুখপাত্র তিনি কথা বলেছেন এই সারাদিনের যে কর্মসূচিগুলো নিয়ে। সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে তিনি যেটি বলেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান সবচেয়ে বড় একটি বিষয় কিন্তু তুলে ধরেছেন, সেটি হলো যে বাংলাদেশের সার্বভৌমত্ব, মানুষের অধিকার নিশ্চিত করে সবার সাথে সুসম্পর্ক রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চান। এই বিষয়টি কিন্তু তিনি বিশ্ব নেতাদের কাছে তুলে ধরেছেন। পাশাপাশি আরেকটি বিষয় তিনি উল্লেখ করেছেন যে জলবায়ু পরিবর্তনের কারণে সারা বিশ্ব যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক তেমনি বাংলাদেশও এর বাইরে নয়। সেক্ষেত্রে বাংলাদেশের মতো দেশগুলোর পাশাপাশি যে দেশগুলো রয়েছে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং এই আহ্বানকে এবং পাশাপাশি বাংলাদেশ জলবায়ু পরিবর্তন নিয়ে যে কাজগুলো করছে সেই কাজগুলোকে কিন্তু স্বাগত জানিয়েছেন ও ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট স্বাগত জানিয়েছেন, এবং বাংলাদেশের সাথে কিভাবে এই সংকটগুলো মোকাবেলা করা যায় সেই জন্য ওয়ার্ল্ড ইকোনমিক তারা কিন্তু এই কাজগুলো একসাথে করার জন্য আশ্বাস দিয়েছেন। এবং পাশাপাশি আরেকটি বিষয় যেটি বলেছেন এই ফোরামে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান, সেটি হলো বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি করা, বিনিয়োগ বাড়ানো, এবং বিশ্ববাসীকে একটি আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশে এখন বাণিজ্য করার জন্য সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ রয়েছে। এই আশ্বাসটি কিন্তু বিশ্ববাসী দরবারের কাছে তুলে ধরেছেন। ধন্যবাদ হাবিব। প্রধানমন্ত্রীর চায়না সফর নিয়ে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাবিব রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, শিগগিরই তাকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর বিএনপি আবারও ফ্যাসিবাদের পথে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, জুলাইয়ে গণহত্যার বিচার নিশ্চিত করুন, নয়তো যাওয়ার রাস্তা তৈরি করুন। মঙ্গলবার বিকেলে রাজধানীতে সমাবেশে এসব মন্তব্য করেন 11 দলীয় জোটের নেতারা। এটা স্পষ্টত যে চিফ প্রসিকিউটরকে বসানো হয়েছে তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে এবং নতুন যোগ্য দায়িত্ববান ব্যক্তিকে বসাতে হবে, যিনি এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিষ্পন্ন করবেন এবং দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সকল ব্যবস্থা নিশ্চিত করবে। বাংলাদেশ কিন্তু বারবার বিপ্লবের সাক্ষী। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা
খুঁজে বের করুন। জুলাই গণ অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকা সহ নানা অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একজনকে দেওয়া হয়েছে অব্যাহতি। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় উপস্থিত একাধিক সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন। সাময়িকভাবে বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আকম জামাল উদ্দিন, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজমল হোসেন ভুইয়া। এছাড়া একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা লাভলু মোল্লা শিশিরকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মোহাম্মদ তশফিক হাবিবকে বিভাগের একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উজানের ঢল আর টানা বৃষ্টিতে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি বাড়ছে। কুড়িগ্রামে তিস্তা ও ধরলা বিপদসীমার কাছাকাছি। গাইবান্ধায় বেড়েছে নদী ভাঙন। এদিকে সুনামগঞ্জের হাওর অঞ্চলে পানি বাড়লেও বড় ধরনের বন্যার আশঙ্কা দেখছে না পানি উন্নয়ন বোর্ড। উজানের ঢল ও অব্যাহত বৃষ্টির প্রভাবে কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী তিস্তা ও ধরলা নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। এতে জেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। তলিয়ে যাচ্ছে চীনাবাদাম, পাট ও মরিচের ক্ষেত। নদী তীরবর্তী এলাকায় বাড়ছে ভাঙনের আতঙ্ক। নদীর আশেপাশে যে বাড়িগুলো আছে সেগুলোর অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। দিনবের ভাঙছে মাইসের মাটির বাড়ি করি আছে, কোটে দামও চিন্তা করি পাবা নাকছি না। প্রায় একই পরিস্থিতি গাইবান্ধাতেও। সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত 1 ডজন স্থানে নদী ভাঙন অব্যাহত রয়েছে। তিস্তা ও ঘাঘট নদীর পানি গত 24 ঘন্টায় আরও বেড়েছে। ভাঙনের ঝুঁকিতে থাকা বসতভিটা ও ফসলি জমি রক্ষায় দুশ্চিন্তায় দিন পার করছেন স্থানীয়রা। অন্যদিকে সুনামগঞ্জে গত 24 ঘন্টায় সুরমা, কুশিয়ারা ও জাদুকাটা নদীর পানি কিছুটা কমেছে, তবে হাওড় অঞ্চলে পানি বেড়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী 2 দিন আবারও বৃষ্টিপাত হতে পারে। তাই সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় আশ্রয়কেন্দ্র, শুকনো খাবার, মেডিকেল ও স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন। পানি প্রবেশ শুরু করলে হয়তো কোথাও কোথাও হয়তো কোনো যদি সাবমার্সিবল কিছু রোড টোড থাকে সেগুলো হয়তো ড্যামেজ হতে পারে, এবং যেগুলো যে ঘরগুলো নিচু আছে সেগুলো হয়তো কাছাকাছি পানি চলে যেতে পারে। পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী কয়েকদিন নদ নদীর পানি আবারও বাড়তে পারে, যদিও বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। তবে নদী পাড়ের মানুষের সংখ্যা পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা ও ভাঙনের ঝুঁকি আরও বাড়তে পারে। শেখ নিগার সুলতানা, ওয়ান, ন্যাশনাল ডেস্ক। প্রতিটি আইনই একটি রাজনৈতিক দলিল, পাবলিক পলিসি, এমন মন্তব্য করে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়া হয়েছে। মঙ্গলবার সংসদের বৈঠকে তিনি এ কথা বলেন। প্রতিটা আইনই একটি রাজনৈতিক দলিল, প্রতিটা আইনই একটা পাবলিক পলিসি। সরকারের পক্ষ থেকে যে সুরক্ষা দেওয়া সম্ভব সেটা একমাত্র সম্ভব আইনি কাঠামোর মধ্যে এনে, এবং আমাদের সরকার, বিএনপির সরকার, জুলাই যোদ্ধাদের সরকার, জুলাই চেতনার সরকার সেই আইনি কাঠামোর মধ্যে নেই, সেইটাকে সুরক্ষা দিয়েছে এবং ওটাই রাজনৈতিক সুরক্ষা হিসেবে বিবেচিত হবে। পরীক্ষার হলে নকল করলে শিক্ষার্থী নয়, শাস্তির আওতায় আসবেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা। এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 উপলক্ষে চট্টগ্রামে শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এমন হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদুল্লাহ, আবু সুফিয়ান ও সাইদ আল নোমান ছাড়াও শিক্ষা বোর্ড কর্মকর্তারা বক্তব্য রাখেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে করা মামলার কারণে সারা দেশে শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না। তিনি বলেন, কলেজ মাদ্রাসায় সাধারণ বিষয়ে অভিন্ন প্রশ্নপত্র করা জরুরি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকরাও তাদের মতামত তুলে ধরেন। মামলাটা খুব সিম্পল। 32,500 শিক্ষককে হেডমাস্টার বানানো হবে। 287 জন বলল, আত্মীকরণ প্রাইমারি স্কুলের শিক্ষকরা বলল যে আমাদেরকেও একই অভিজ্ঞতা নিয়ে আমাদেরকে ইনক্লুড করা হোক। 287 জনের জন্য চ্যালেঞ্জ করতে গিয়ে আপনি 32,500 স্কুলকে খালি রাখলেন।
দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের তালিকায় মিলেছে বান্দরবানের বিস্তৃত পাহাড়ি জমি। নিজের ও পরিবারের নামে নোটারি পাবলিকের মাধ্যমে 100 একরেরও বেশি জমি ক্রয়ের পাশাপাশি দরিদ্র মানুষের জায়গা দখলের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সম্প্রতি ইন্টারপোলের মাধ্যমে বেনজির গ্রেপ্তার হওয়ার পর বেদখল হওয়া জমি ফিরে পেতে সরব হয়েছেন ভুক্তভোগীরা। সবুজ পাহাড়ের বুক চিরে চোখ ধাঁধানো বাগানবাড়ি, মাছের ঘের আর গরুর খামার। বান্দরবান সদর উপজেলার সোয়ালক ইউনিয়ন এবং লামার ডলুছড়ি মৌজায় নামে বেনামে গড়ে উঠেছে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের এই বিশাল সাম্রাজ্য। পার্বত্য এলাকায় স্থায়ী বাসিন্দা ছাড়া জমি ক্রয়ের আইনি নিষেধাজ্ঞা থাকায় রেজিস্ট্রি ছাড়াই নোটারি পাবলিকের মাধ্যমে কেনা হয়েছে 100 একরের এই পাহাড়ি জমি। বাগান টাগান তারা মানে এসপি সাহেব কিনিয়ে মানে সংগ্রহ করে চলে গেছে, অনেক গ্রামে পাড়া লোক মানে তারা জোরপূর্বক করে নিয়েছে। সরকারকে মমতারা দনা ভরে সরকার আন্দার রাখে আর অনেকে বেতন খেয়ে নদে ব্যালেন্সিয়ে তো না হন সরকারের তরফে জায়গা রয়ে গই জায়গায় যার জায়গা তারা ফেরত চাই। 2016 সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার থাকা অবস্থায় এখানে জমি কেনা শুরু করেন বেনজির। স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে দেখভালের দায়িত্ব দিয়ে গড়ে তোলেন আলিশান রিসোর্ট। বাগানে যাওয়ার জন্য বানানো হয় বিশেষ রাস্তা, নেওয়া হয় বিদ্যুৎ সংযোগও। ওইখানে খামারগুলো আছে, গরুর খামার আছে, ওইখানে বাগান করছে লেমু, আম, কাঠল। তবে স্থানীয়দের অভিযোগ, কাগজে কলমে কম জায়গা কিনলেও ক্ষমতার দাপটে চারপাশের দরিদ্র পাহাড়ি মানুষের জমি মূলত জবরদখল করেন এই পুলিশ কর্মকর্তা। 8 বছর মতো হবে আমি এখানে ঢুকতে পারে না, আসতে পারে না। ওই জমিগুলো আমার জায়গা, জানকে ভয় করে আমরা এখানে আর আসতে পারে না। যে ঢুকে সিসি ক্যামেরা ফিট করা আছে, ধরা পড়লে তাকে চোর বানিয়ে আমাদেরকে হয়রানি করবে থানাতে গিয়ে নিয়ে। দুদকের অনুসন্ধানে বেনজিরের বিপুল অবৈধ সম্পদের তথ্য সামনে এলে আদালতের নির্দেশে 2024 সালের 4 জুলাই এই সম্পত্তি ক্রয় করে বান্দরবান জেলা প্রশাসন। বর্তমানে এটি সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে রয়েছে। আদালত তার সম্পত্তি এটা জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ করে সম্পত্তিটি ব্যবস্থাপনার দায়িত্ব প্রদান করে। তখন থেকেই বেনজিরের সেই সম্পত্তিটি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। ইন্টারপোলের জালে বেনজির আহমেদ গ্রেপ্তার হওয়ার পর আতঙ্ক কেটেছে সোয়ালকের সাধারণ মানুষের। তাদের দাবি, প্রশাসন যেন দ্রুত তদন্ত করে বেনজিরের গ্রাস করা জমি প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। ওয়ান ন্যাশনাল ডেস্ক। বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার 3টি ইউনিয়নের বিতর্কিত নাম পরিবর্তনে গণশুনানি করেছে জেলা প্রশাসন। ইউনিয়নগুলো হচ্ছে মীরবাড়ি, সীমান্ত ও দিগন্ত। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সন্তানদের নামের সাথে মিল থাকায় তীব্র সমালোচনার পর তা বদলাতে জেলা প্রশাসককে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল থেকে শুরু হওয়া এই শুনানিতে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের মতামত নেওয়া হয়। জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই সংক্রান্ত চিঠি পাওয়ার পরেই এই উদ্যোগ। 3টি কমিটির মাধ্যমে পাওয়া মতামতের ভিত্তিতে ইউনিয়নগুলোর নতুন নামকরণে চূড়ান্ত সুপারিশ পাঠানো হবে। জনগণের মতামত যাচাই বাছাই হচ্ছে আর কি, যাই যে এলাকার তাই সেই দিকেই ভোট দিচ্ছে। আমাদের গ্রামের নামে হচ্ছে, আমাদের কাছে ভালো মনে হচ্ছে। বর্তমানে এই মৌজাতে ইউনিয়ন পরিষদ আছে, আমরা সবাই মিলে ইনশাল্লাহ এই জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চাই। একেবারে ভালো, কিন্তু এর নাম যে সীমান্তগুলো আমাকে ভালো লাগছে না। সংখ্যাগরিষ্ঠ জনগণের যে মতামত যেটা আছে সেটার উপর ভিত্তি করে আমরা একটা প্রস্তাবনা দিব। তার পরবর্তীতে এটা প্রসিডিওর মাধ্যমে যেটা আছে সেটা প্রসিড হবে। যথাযথ নীতি সহায়তা পেলে দেশের রপ্তানি আয় $150 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে রাজধানীর সিডাপ মিলনায়তনে এক কর্মশালায় বাণিজ্য মন্ত্রী আরও বলেন, রপ্তানি বহুমুখীকরণ ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে কার্যকর নীতি সহায়তা প্রয়োজন। একই সঙ্গে এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় এখন থেকেই প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন তিনি। এদিকে পাট শিল্পকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। প্রধানমন্ত্রীর চায়না সফরে পাট শিল্প উন্নয়নে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হতে পারে বলেও আশা করছেন বাণিজ্যমন্ত্রী। গার্মেন্টসকে তার ভ্যালুয়েটেড সেক্টরে মানে ভ্যালুয়েটেড পার্টে কনভার্ট করার জন্য যদি প্রয়োজনীয় কিছু সহযোগিতা দেই, রিসার্চ বেস প্রোভাইড করি, এই 50 বিলিয়নের এক্সপোর্টটাকে 100-150 বিলিয়নে নিয়ে যাওয়া
এত কঠিন কোনো কাজ না। প্ল্যান স্টেজে জুটের যে কাল্টিভেশন হয় সেটার প্রোডাক্টিভিটি যাতে বাড়ে, বছরে আমরা করি 15 লাখ টন, যদি একই জায়গায় আরও 5-7 লাখ টন বেশি করতে পারি, তার মানে কম জায়গায় বেশি পাট উৎপন্ন হবে, তখন কৃষকরা আগ্রহী হবে, দাম বেশি পাবে, দেখা যাবে এটার এরিয়াও বাড়ছে। জ্বালানি সংকট নিরসনে নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরে কাজ করছে সরকার। সকালে রাজধানীতে সিপিডি আয়োজিত সেমিনারে কথা বলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, বিদ্যুতের উৎপাদন বাড়াতে সোলার সিস্টেমে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। সেমিনারে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে করণীয় নিয়ে আলোচনায় বক্তারা বলেন, পাকিস্তান ব্যাংক ঋণের নির্ভরতা থেকে বেরিয়ে ব্যক্তিগত অর্থায়নে খুব অল্প সময়ে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটিয়েছে। গ্রিড লাইনের বিদ্যুতের ঘাটতি পূরণে সোলার সিস্টেম একটি বিকল্প উৎস হতে পারে। পাশাপাশি জ্বালানির আমদানি নির্ভরতা কমিয়ে সংকট নিরসনে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানোর তাগিদ দেন তারা। এ খাতে দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারের নীতিগত পদক্ষেপের বিষয়েও গুরুত্ব দেন আলোচকরা। সবটুকু তার সদ্ব্যবহার পুরোটাই করবো ইনশাআল্লাহ। এইভাবে বলবো, নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে মোস্তফা আল মাহমুদ, প্রেসিডেন্ট বাংলাদেশ সাস্টেনেবল এন্ড রিনিউয়েবল এনার্জি, ওখানে একটা গুরুত্বপূর্ণ এনজিও সিএসও সিভিল সোসাইটি অর্গানাইজেশন সাফল্যের কথা। বর্তমান সরকার অনেকটা রাজনৈতিকভাবেই ডিসিশন নিয়েছেন যে জ্বালানি খাতের সংকটের ক্ষেত্রে তারা প্রচলিত জীবাশ্ম জ্বালানির বাইরে নবায়নযোগ্য জ্বালানিকে তারা গুরুত্ব দিতে চান। এবারের বাজেটে খুব বিস্তারিতভাবে বিভিন্ন রকমের রাজস্ব সুবিধা এবং বাজেট সুবিধার উল্লেখ রয়েছে, এবং সেই আলোকে আমরা অনুমান করছি যে ব্যবসায়ীবৃন্দ, ভোক্তাবৃন্দ, বিনিয়োগকারী এই খাতে এগিয়ে আসবেন। শিক্ষা কার্যক্রম শেষ করতে আদ্দিন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়ার দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন বিদেশি ইন্টার্ন চিকিৎসকরা। সকালে সচিবালয়ে স্বাস্থ্য সচিবের দপ্তরে স্মারকলিপি জমা দেন তারা। শিক্ষার্থীরা জানান, আদ্দিন হাসপাতালের লাইসেন্স সংক্রান্ত জটিলতায় অনিশ্চয়তার মুখে পড়েছেন দেশি বিদেশি কয়েকশো ইন্টার্ন চিকিৎসক। বিচার বিভাগ ও আইনজীবীদের উন্নয়ন ও কল্যাণ ফান্ডে বাজেট বরাদ্দের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন হয়েছে। সকালে ঝিনাইদহ আদালত চত্বরে এই কর্মসূচির আয়োজন করে জেলা আইনজীবী সমিতি। বক্তারা বলেন, বর্তমানে আইনজীবীদের কল্যাণ খাতে যে বরাদ্দ তা খুবই কম। হাসপাতাল কার্যক্রম চালু এবং একাডেমিক অব্যবস্থাপনা ও শিক্ষক সংকটের প্রতিবাদে আজও শাটডাউন কর্মসূচি পালন করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দিয়ে সকাল 10টা থেকে বিক্ষোভ করেন তারা। এই সময় কলেজ শিক্ষকদেরও ভেতরে প্রবেশ করতে দেয়নি শিক্ষার্থীরা। সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, নারীদের দক্ষতার পাশাপাশি তাদের কর্মসংস্থান তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। ব্র্যাকেট ড্রাইভিং স্কুলে প্রশিক্ষণ শেষে পেশাদার চালক হওয়া নারীদের সনদ প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। দুপুরে মহাখালী ব্র্যাক সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, আগামীর বাংলাদেশ সবার উপযোগী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। চিত্রনায়ক সালমান শাহের দেহাবশেষ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেয়। আদালতকে বাদীর আইনজীবী বলেন, বারবার লাশ উত্তোলনে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। তাছাড়া এই ঘটনায় সংঘর্ষ হওয়ার আশঙ্কা রয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের দিল্লি থেকে ফিরে আসার ব্যাখ্যা দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে জানান, ডাক্তার জাহিদ ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে ভারতে এসেছিলেন। তবে সবকিছু যাচাইয়ের পর তাকে ভারতে প্রবেশের অনুমতি দেয়া হলেও তিনি নিজের ইচ্ছায় দেশে ফিরে যান। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইন্ডিয়ান ওশান রিমের 28তম উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে সার্কের ভিসা সম্বলিত ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে দিল্লি আসেন। সেখানকার ইমিগ্রেশন তাকে জিজ্ঞাসাবাদ করেন। ওই ব্যক্তির দেয়া তথ্য যাচাই করে পরবর্তীতে তাকে প্রবেশের অনুমোদন দেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তবে তিনি নিজ থেকে ঢাকা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আরব আমিরাতের কাছে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করছে ভারত। আকাশ প্রতিরক্ষার পাশাপাশি আলোচনায় আছে দেশটির সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মস। মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে নয়াদিল্লির কাছ থেকে সমরাস্ত্র সরঞ্জাম কিনতে আলোচনা শুরু করেছে আবুধাবি। ভারতের কাছ থেকে অত্যাধুনিক সমরাস্ত্র সরঞ্জাম কিনছে আরব আমিরাত। নরেন্দ্র মোদী সরকারের একাধিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
আকাশতীর এয়ার ডিফেন্স সিস্টেম সহ ভারতের ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল কেনার আগ্রহ প্রকাশ করেছে আবুধাবি। দ্রুত আলোচনা এগোচ্ছে বলে জানিয়েছে নয়াদিল্লির সূত্রগুলো। রাশিয়ার সাথে যৌথভাবে উৎপাদিত ব্রাহ্মস ক্রুজ মিসাইল পানি, স্থল ও আকাশ থেকে ছোড়া বিশ্বের দ্রুততম ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্যতম। আর আকাশতীর সেনাবাহিনী ও রাষ্ট্রায়ত্ত ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের তৈরি স্বয়ংক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আমেরিকা ইসরায়েলের যুদ্ধে আমিরাতে কয়েক হাজার মিসাইল ও ড্রোন ছুঁড়েছে ইরান। যুদ্ধের জেরে সম্প্রতি ভারত সহ কয়েকটি দেশ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জোরালো তৎপরতায় নেমেছে আরব আমিরাত। আমিরাতের কাছে ওয়াশিংটনের দেয়া MGM-ATACMS ব্যালিস্টিক মিসাইল, থার্ড এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রয়েছে। তবে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় বৈচিত্র্য আনছে আবুধাবি। ব্রাহ্মস বিক্রির আগে রাশিয়ার অনুমতি নিতে হবে ভারতকে। তবে মস্কোর সাথে আবুধাবির ঘনিষ্ঠ সম্পর্কে তা খুব কঠিন হবে না বলে মনে করছে নয়াদিল্লি। ভারতের অস্ত্র রপ্তানি চুক্তির রেকর্ড তেমন একটা ভালো না হলেও বিগত বছরগুলোতে তা উল্লেখযোগ্য বেড়েছে। 2013-14 সালে মাত্র $72 লাখ অস্ত্র রপ্তানি আয় বেড়ে 2026 সালে $4 বিলিয়ন ছাড়িয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। লেবানন বা হিজবুল্লাহর ওপর ইসরায়েলের যে কোনো ধরনের হামলাকে শান্তি চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে তেহরান। এমন কিছু হলে ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালাতেও দ্বিধা করবে না ইরান। মঙ্গলবার এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘের জেনেভা কার্যালয়ে ইরানের রাষ্ট্রদূত আলী বাহরাইনি। ইরান আমেরিকা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে অবিলম্বে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানিয়ে নতুন করে যে কোনো হামলার দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মঙ্গলবার জাতিসংঘের জেনেভা কার্যালয়ে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহরাইনি বলেন, লেবাননে হামলা হবে না এই নিশ্চয়তা পাওয়ার পরই চুক্তি পরবর্তী আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে যান ইরানের আলোচকরা। এ সময় তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, লেবানন বা হিজবুল্লাহর ওপর ইসরায়েলের যে কোনো ধরনের হামলাকে সমঝোতা স্মারকের শর্তের লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে তেহরান। That if they are going to violate the MOU in any format, including by attacking Lebanon and Hezbollah in Lebanon, then Iran will respond. তিনি দাবি করেন, আলোচনা চলাকালে প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির কারণে আলোচনা ভেস্তে যেতে বসেছিল এবং আলোচকদের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছিল। Remarks made by the US president created some troubles. এদিকে সরকারি সফরে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, আমেরিকা ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্র পরিদর্শনে ইরানে IAEA এর কর্মকর্তাদের প্রবেশ করতে দেওয়ার কোনো পরিকল্পনা নেই তেহরানের। পাশাপাশি তিনি দাবি করেন, ইরানের আলোচকদের সাথে সুইজারল্যান্ডের সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসির কোনো বৈঠকও হয়নি। বাঘেই আরও দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার বিষয়টি আলোচনার অংশ ছিল না এবং তেহরান প্রতিরক্ষা সক্ষমতার বিষয়ে ভবিষ্যতেও কারো সাথে কোনো আলোচনা করবে না। পাশাপাশি তিনি স্পষ্ট করে জানান, ইরানের জব্দকৃত অর্থ ছাড়ের পর তা কিভাবে খরচ করা হবে সেই সিদ্ধান্ত নেবে তেহরান। এদিকে হরমুজ নিয়ন্ত্রণে ওমান ও ইরান একটি যৌথ কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। তাকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। অতি শিগগিরই যৌথ বিবৃতির মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন স্পিকার গালিবাফ। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। কিয়ার স্টারমারের নাটকীয় বিদায়ের পর ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে। ধারণা করা হচ্ছে লেবার পার্টির সবচেয়ে জনপ্রিয় মুখ এবং গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম হতে যাচ্ছেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে পদের জন্য বেছে নেওয়া হতে পারে। তবে কোনো রকম লড়াই ছাড়াই তার প্রধানমন্ত্রী হওয়া ঠেকাতে লেবার পার্টির বেশ কয়েকজন জ্যেষ্ঠ এমপি মাঠে নামছেন বলেও জানা গেছে। ব্রিটেনে লেবার পার্টির সবচেয়ে জনপ্রিয় মুখ অ্যান্ডি বার্নহ্যাম গত সপ্তাহে মেকারফিল্ড আসনের উপনির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী হয়ে পার্লামেন্টে ফেরার পরেই কিয়ার স্টারমারের বিদায় ঘণ্টা বেজে যায়। 9 বছর ধরে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করা 56 বছর বয়সী অ্যান্ডি বার্নহ্যামকে ব্রিটেনের রাজনীতিতে কিং অব দ্য নর্থ বা
উত্তরাঞ্চলের রাজা বলা হয়। করোনা মহামারীর সময় উত্তরের সাধারণ মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি এই খেতাব পান। টানা 2 বছর দেশ পরিচালনায় ব্যর্থতা, জীবনযাত্রার আকাশচুম্বী খরচ এবং অভ্যন্তরীণ কোন্দল সামলাতে না পারায় স্টারমারের জনপ্রিয়তা তলানিতে ঠেকে। বিপরীতে বার্নহ্যাম লেবার পার্টির জন্য নতুন আশার আলো হয়ে এসেছেন। সাধারণ ব্রিটিশদের ক্ষোভ বুঝতে পারা এবং মাঠ পর্যায়ের দারুণ দক্ষতার কারণে লেবার এমপিরা এখন তার উপরেই আস্থা রাখছেন। লেবার পার্টির নিয়ম অনুযায়ী আগামী 9 জুলাই থেকে নতুন নেতা নির্বাচনের জন্য মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে। প্রার্থীদের এই সময়ের মধ্যে অন্তত 81 জন লেবার এমপির সমর্থন জোগাড় করতে হবে। তবে প্রধান প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট স্ট্রিটিং এরই মধ্যে বার্নহ্যামকে সমর্থন দিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে কোনো আনুষ্ঠানিক প্রতিযোগিতা ছাড়াই বার্নহ্যাম একক প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেও বার্নহ্যামের সামনে রয়েছে কঠিন পথ। স্টারমারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি এবং আমেরিকার সাথে ইরানের যুদ্ধ নিয়ে তৈরি হওয়া আন্তর্জাতিক অস্থিরতা মোকাবেলা করতে হবে তাকে। অ্যান্ডি বার্নহ্যামের কোনো রকম লড়াই ছাড়াই প্রধানমন্ত্রী হওয়া ঠেকাতে মাঠে নামছেন দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ এমপি। কোনো আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বিতা ছাড়া বার্নহ্যামের 10 ডাউনিং স্ট্রিটে প্রবেশ রুখতে অন্তত 2 জন জ্যেষ্ঠ লেবার এমপি নেতা প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নেওয়ার কথা গুরুত্বের সাথে বিবেচনা করছেন। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আল কার্নস এবং স্টারমারের চিফ সেক্রেটারি ড্যারেন জোনসও এই দৌড়ে সামিল হওয়ার কথা বিবেচনা করছেন বলে জানাচ্ছে বিবিসি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ডেনমার্কের ফ্যানা দ্বীপে হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় ঘুড়ি উৎসব। 26টি দেশের প্রায় 5000 ঘুড়ি প্রেমী এই উৎসবে অংশ নেন। নানা রঙের আর অদ্ভুত সব আকারের ঘুড়ি, সব মিলিয়ে বর্ণিল এক আয়োজন। পর্দার এই দৃশ্য নর্থ সির উপকূলবর্তী ফ্যানা দ্বীপের। দিগন্তজোড়া আকাশের দিকে তাকালে চোখে পড়ছে নানা রঙের ঘুড়ির ওরাওরির দৃশ্য। বিশাল আকৃতির কাঁকড়া, অক্টোপাস আর স্কুইডের মতো সামুদ্রিক প্রাণীর অবয়বে তৈরি হাজারো ঘুড়িতে ছেয়ে গেছে আকাশ। আয়োজকদের মতে এটি বিশ্বের বৃহত্তম ঘুড়ি উৎসব। সব মিলিয়ে নানা রং ও আকৃতির প্রায় 25,000 ঘুড়ি উড়েছে এই উৎসবে। জার্মানির ঘুড়িপ্রেমী সিমন মার্শেল জানান নিজের মুগ্ধতার কথা। তিনি বলেন, অনেক দেশের সমুদ্র সৈকতে ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ, তবে ফ্যানার পরিবেশ একেবারে আলাদা। পুরো সৈকত জুড়ে হাসি খুশি মানুষের ভিড় দেখে তার অসাধারণ লেগেছে। Fana is a great place because there's lots of space for kite flyers. This is exceptional. ফ্যানা দ্বীপের 14 কিলোমিটার দীর্ঘ চওড়া ও সমতল সৈকত এবং অনুকূল বাতাস ঘুড়ি ওড়ানোর জন্য একদম আদর্শ জায়গা। সুইজারল্যান্ড থেকে গিয়ে এই উৎসবে অংশ নিয়েছেন স্থপতি কোরিন থোমা। গত বছরও এই উৎসবে অংশ নিয়েছিলেন বলে জানান তিনি। We was here for the first time last year and this year it's the second time we came here. তবে এই বিশাল ঘুড়িগুলো ওড়ানো কিন্তু সহজ কাজ নয়। এর জন্য প্রয়োজন নিখুঁত প্রস্তুতি এবং দলীয় প্রচেষ্টা। 20 থেকে 25 জনের দল মিলে শক্ত দড়ি আর খুঁটির সাহায্যে নিয়ন্ত্রণ করেন বিশাল আকৃতির এই ঘুড়িগুলো। তবে জার্মানির আরেক পর্যটক হোলগার মুংস বলেন, শুরুতে কঠিন মনে হলেও ঘুড়ি নিয়ন্ত্রণের কৌশল একবার আয়ত্তে চলে এলেই বিষয়টা গাড়ি চালানোর মতো সহজ হয়ে যায়। At the beginning it's a little frustrating because you do not have all the control, but then at some point in time it makes click and then you don't have to think about it. It's like driving a car with a stick shift. You don't 3 দিনব্যাপী রং বেরঙের ঘুড়ির এই মেলা ডেনমার্কের ফ্যানা দ্বীপের সৈকতকে এক রূপকথার রাজ্যে পরিণত করেছিল। রবিবার পর্দা নামে বার্ষিক ফ্যানা ইন্টারন্যাশনাল কাইট ফ্লায়ার্স মিটিংয়ের 41তম আসরের। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সন্ধ্যার বুলেটিন শেষ করব, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে মাঠে বিএনপি জামায়াত। রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ, দোসর ট্যাগ দিয়ে সাংবাদিকের উপর হামলা। মানবতা বিরোধী অপরাধ প্রমাণ হলে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে বললেন উপদেষ্টা। সরকারকে বিব্রত করার পরিকল্পনা নস্যাৎ দাবি পুলিশের। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান। জুলাই গণ অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকা সহ নানা অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষক সাময়িক বরখাস্ত, একজনকে অব্যাহতি।
এবং উজানের ঢলে পানি বাড়ছে উত্তরের নদীতে, গাইবান্ধায় ভাঙন, বড় বন্যার আশঙ্কা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। এই ছিল সন্ধ্যার বুলেটিনে। একটু পরেই দেখবেন খেলার বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।